दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের পড়া চলতেছিল 29টি হরফ, আরবি হরফ 29টি। আরবি হরফগুলো আমাদের পড়া চলতেছিল। আজকে আমাদের ক্লাসের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলিফ থেকে নিয়ে শিন পর্যন্ত আমরা পড়েছিলাম, আলিফ থেকে শিন হরফ পর্যন্ত, এবং এই শিন হরফ পর্যন্ত প্রতিটি হরফের সিফাত এবং মাখরাজ সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়েছি। আমাদের কায়দার প্রথম এবং দ্বিতীয় পেজেই দেখবেন এখানে সিফাত সহ মাখরাজ লেখা আছে। আপনারা এই হরফগুলোর মাখরাজ যদি না বুঝে থাকেন তাহলে সেখান থেকেও দেখে নিতে পারেন যে আলিফ থেকে শিন পর্যন্ত প্রতিটি হরফের সিফাত সহ মাখরাজ। এখন আমরা গত ক্লাসের পড়াটা একটু আপনাদেরকে বলবো, এরপর আমরা আজকের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আরবি হরফগুলো জেনেছিলাম আলিফ থেকে শিন পর্যন্ত। আরবি হরফ হচ্ছে সর্বমোট 29টি। এখানে 29টি হরফ লেখা আছে এবং প্রতিটি হরফের সিফাত সহ মাখরাজ আমরা প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছি, আপনারা কায়দার মধ্যে দেখতে পাবেন। এখানে আলিফ হরফে কোনো টান হবে না। এখানে দেখেন প্রতিটি হরফের নিচে বাংলাতে এই হরফগুলোর উচ্চারণটা লেখা আছে। যদি আপনারা হরফগুলো না বুঝে থাকেন তাহলে নিচে বাংলা উচ্চারণ দেখে হলেও আপনারা বুঝতে পারবেন, এবং বাংলা উচ্চারণের পাশেই দেখেন লেখা আছে যে প্রতিটি হরফ কী পরিমাণ আপনাকে টেনে পড়তে হবে, যেই হরফটা যতটুকু টানতে হবে পাশেই এর একটি সংখ্যা দেওয়া আছে। দেখেন কোনো হরফে এক লেখা আছে, কোনো হরফে 3 লেখা আছে, অর্থাৎ আপনারা 1 বা 3 দেখে বুঝবেন যে এই হরফটা এই পরিমাণ টেনে পড়তে হবে। এখানে প্রথমে আছে আলিফ হরফে কোনো টান হবে না, টান ছাড়া পড়তে হবে। এই জন্য আলিফ হরফের নিচে এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, এখানে শুধু 0 বা 0 দেওয়া আছে, অর্থাৎ আলিফ হরফটা কোনো টান দিতে হবে না। আলিফ, এবং আলিফ হরফটা শক্ত হবে, বলার সময় মুখ থেকে যে বাতাসটা বের হবে ওইটা বের হবে, এবং সামনের উপরে যে 2 দাঁত আছে দাঁতের অগ্রভাগ নিচে ঠোঁটের পেটের সাথে লাগবে, মাঝখানে লাগবে। আলিফ। অনেকে আলিফ উচ্চারণটা আলিফ বলার সময় ফায়ের উচ্চারণ ফ এর বলেন না, সেটাকে আপনারা প বলেন। আলিফ হবে না, হরফটা হবে আলিফ। আচ্ছা, এরপর হরফ বা, একারে টেনে পড়তে হবে। সবাই ফোনগুলো একটু মিউট করে রাখেন, আপনারা নিজে নিজে পড়েন। আমি যেভাবে আপনাকে পড়ার কথা বলতেছি, অর্থাৎ আমি হরফগুলো যেভাবে উচ্চারণ করতেছি এবং আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা নিজে নিজে ওইভাবে নিজের চেষ্টা করেন, কিন্তু ফোনগুলো মিউট করে রাখবেন। এরপরে হরফ হচ্ছে বা হরফ 2 ঠোঁটের বীজ অংশ থেকে উচ্চারিত হবে এবং একালিফ টেনে পড়তে হবে। বা এটা চিকন হরফ, বা এটা শক্ত হরফ। বা। এরপরে হরফ তা। আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে আমার মতো হচ্ছে কিনা। তা এটা শক্ত হরফ, তা এটা চিকন হরফ, এবং তা হরফটা একালিফ টেনে পড়তে হবে। তা। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে
সা 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 হরফ জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। সা এবং একারে টেনে পড়তে হবে। সা হরফ এটা নরম করে উচ্চারণ করতে হবে। সা সা। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে জিম। জিম, এখানে দেখেন নিচে 3 লেখা আছে, অর্থাৎ এই হরফটা 3 আলি পরিমাণ টেনে পড়তে হবে। জিম জিম এবং জিম হরফ এটা শক্ত করে পড়বেন। জিম হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তারা বরাবর উপরে তালুর সাথে লাগবে। অনেকেই জিম হরফটাকে বাতাস ছেড়ে দিয়ে ঝিম ঝিম বলেন, অর্থাৎ বর্গীয় জয়ের সাথে হয়ের উচ্চারণ হবে না। বর্গীয় জয়ের সাথে বাংলায় হয়ের উচ্চারণটা হবে না, বরং হ ছাড়া আপনাকে বলতে হবে। জিম একটু মজবুতভাবে শক্ত করে বলবেন। জিম জিম। এরপরে হরফ হচ্ছে হা। হা একারে টান হবে। এখানে আমরা যে হা হরফটি দেখতে পাচ্ছি, এই হা হরফটাকে অনেকে এটাকে বড় হা বলেন, যেহেতু এটা প্রথমে আসতেছে এই জন্য এটাকে অনেকে বড় হা বলেন, অথবা অনেকে এটাকে জিমের মতো হা বলেন। তো এখানে আপনি এটাকে জিমের মতো হা বলেন বা এটাকে বড় হা বলেন। এই হা, আরেকটি হা আছে এর বরাবর একেবারে নিচে, এই যে দেখেন ওয়াও হরফের পরের হরফ হচ্ছে আরেকটি হা, এটাও হা, কিন্তু এই 2 হায়ের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আপনাদেরকে বুঝতে হবে। পার্থক্যটা হচ্ছে, নিচে আপনার যে হাটি দেখতে পাচ্ছি, এই হায়ের উচ্চারণ মুখের খালি জায়গা থেকে হবে। আমরা আলিফটা যেমন মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করেছিলাম, নিচে যে হা হরফটা আসতেছে এটাও মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে। কিন্তু এখানে আমাদের যে আলোচ্য যে হরফটি হা হরফ, এই হা হরফটি কণ্ঠনালীর মধ্যখান থেকে আসবে, অর্থাৎ গলার মাঝখান থেকে আসবে। কণ্ঠনালীর মধ্যখানের স্থানটি কোনটা সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে, আমরা হা করলে আমাদের গলার মাঝখানে যে একটা ছোট্ট একটি জিহ্বা দেখা যায়, অনেকে এটাকে আলা জিহ্বা বলেন, ছোট জিহ্বা। এই জিহ্বাটি যেখানে আছে ওই স্থান থেকে এই হা হরফটি উচ্চারিত হবে। তাহলে আমরা এখানে গোল হা, এই যে নিচে যেটা, এটা গোল হা বা ছোট হা যেটাই বলেন, আর উপরেরটা হচ্ছে জিমের মতো হা বা বড় হা। এই হায়ের মধ্যে পার্থক্য, 1 নম্বর পার্থক্য আমরা পাইলাম। পার্থক্যটা হচ্ছে মাখরাজগত পার্থক্য। নিচে যেই হা, অর্থাৎ যে এটা গোল হা, এই হা উচ্চারিত হবে মুখের খালি জায়গা থেকে। অর্থাৎ আমরা হা করলে মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায়, বাহির থেকে যে অংশটাকে আমরা দেখতে পাই, অতটুকু অংশকে মুখের খালি জায়গা বলা হয়। এখান থেকে আমরা তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, আপনাদের স্ক্রিন শেয়ার করা হয় নাই? না, আমরা তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না হুজুর। আমরা কিন্তু মেসেজ দিচ্ছি ঠিকই। ও আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভুলে গেছি। এখন দেখতে পাচ্ছেন? জি হুজুর, এখন দেখা যাচ্ছে হুজুর। ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? হ্যাঁ। জি হুজুর, হ্যান্ড রাইজ করা ছিল কিন্তু। ও আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, একটু ধন্যবাদ। হ্যান্ড রাইজ দিকে একটু খেয়াল রাখবেন প্লিজ, আর একটু মেসেজগুলো দিয়ে একটু খেয়াল রাখলে বুঝতে পারবেন। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, ফারজানা আফরিন, আপনিও হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? আচ্ছা, অনেকের এই যে মাইক্রোফোনগুলো চালু দেখতেছে, আমি একটু অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এখানে 2টা হা পড়তেছি, একটা হচ্ছে গোল হা আর একটি হচ্ছে জিমের মতো হা। এই 2 হায়ের মধ্যে আমরা পার্থক্যগুলো বলতেছিলাম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
যে দুই হরফের মধ্যে পার্থক্যগুলো জানাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের আলোচনা আরও সামনে আসবে। এই যে দেখেন নিচে এখানে লেখাই আছে যে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, অর্থাৎ যে হরফগুলোর উচ্চারণ অনেকটা একরকম কিন্তু এগুলোকে আপনাকে উচ্চারণগুলো আলাদা করে পড়তে হবে। এখানেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর তাহলে এখান থেকে কেন এত দীর্ঘ করে আলোচনাগুলো করতেছেন? এই জন্য করতেছি যাতে করে আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন এবং একই বিষয় নিয়ে যখন আমরা বারবার আলোচনা করব তখন ওই বিষয়টা বুঝতে সহজ হয় এবং খুব দ্রুত এটা আপনার অনেক দিন পর্যন্ত আপনাদের মনে থাকবে। এই জন্য এই বিষয়গুলো আমি প্রতি ক্লাসে আলোচনা করব যে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলো। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম একটা হচ্ছে গোল হা, আরেকটি হচ্ছে জিমের মতো হা। এই দুই হরফের মধ্যে পার্থক্য, 1 নম্বর পার্থক্য আমরা পাইলাম যে মাখরাজগত পার্থক্য। নিচে আমরা যে গোল হাটি দেখতে পাচ্ছি এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে, কণ্ঠনালীর মধ্যখান কণ্ঠনালীর শুরু। মুখের খালি জায়গা কতটুকু স্থান? আমরা হা করলে মুখের বাহির থেকে মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশকে মুখের খালি জায়গা বলা হয়। এখান থেকে উচ্চারিত হয় আমরা যেই হাটি পড়তেছি গোল হা এটা। আর জিমের মতো যে হা এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে, অর্থাৎ গলার মধ্যখান এখান থেকে। এবং দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যে নিচে আমরা যে হাটি দেখতে পাচ্ছিলাম গোল হা, এই হা বলার সময় মুখ থেকে যে বাতাস বের হবে, দোনোটা হরফে বলার সময় মুখ থেকে বাতাস বের হবে, কিন্তু এই বাতাস বের হওয়ার সময় নিচে যে গোল হা এটার কোনো আওয়াজ হবে না। হা বলতেছি, হায়ের কোনো বাতাস বের হবে, বাতাসের কোনো শব্দ হবে না, স্বাভাবিকভাবে বাতাসটা বের হয়ে চলে যাবে। কিন্তু আমরা উপরে যে হাটি দেখতে পাচ্ছি জিমের মতো হা, এই হায়ের বাতাসের একটা শব্দ হবে। হা বলার সময় যে বাতাস বের হবে ওই বাতাসের একটা শব্দ হবে। যেমন আমি উচ্চারণ করি, আপনারা দেখেন। প্রথমে গোল হা, যেটা নিচে ওয়াওয়ের পরে, এটা উচ্চারিত হবে হা। হা বাতাস বের হচ্ছে কিন্তু শুধু হা বলতেছি, হায়ের উচ্চারণটা হবে হা, কিন্তু বাতাসের কোনো শব্দ হবে না। আর জিমের মতো যেই হা, এই হা বলার সময় বাতাস বের হবে, হা উচ্চারিত হবে এবং বাতাসের শব্দ হবে হা হা হা। আচ্ছা, এরপরের হরফ ছিল খ। খ এটা মোটা হরফ। আচ্ছা, প্রথমে মাখরাজ বলি। খ হরফের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর একেবারে শেষ প্রান্ত, কণ্ঠনালীর একেবারে শেষ, অর্থাৎ গলার একেবারে শেষ সীমানা, ওইখান থেকে খ হরফটা উচ্চারিত হবে। এটা হচ্ছে খ হরফের মাখরাজ। আর খ হরফের সিফাত হচ্ছে খ হরফ এটা মোটা হরফ, এটা মনে রাখবেন। খ এটা মোটা হরফ। এখানে মোটা হরফ, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে মোটা হরফ মূলত হচ্ছে 7টি, যেগুলো একেবারে জন্মগতভাবে বা সত্তাগতভাবেই মোটা হরফ। এরকম হরফের সংখ্যা হচ্ছে 7টি, 7 হরফ। 1 নম্বর হচ্ছে খ, 2 নম্বর হচ্ছে র, 3 নম্বর হচ্ছে সদ, 4 নম্বর হচ্ছে বদ, 5 নম্বর হচ্ছে ত, 6 জ, 7 ঐন এবং 8 নম্বর হচ্ছে অফ। তো এখানে 8টা হরফ বললাম, 7টা হরফ হচ্ছে জন্মগতভাবে বা সত্তাগতভাবেই মোটা। আর এখানে যে র হরফটা দেখতে পাচ্ছেন, এই র হরফটা হবে ক্ষেত্রবিশেষ মোটা হবে। এটা সামনে আলোচনা আসবে যে এটা কখন মোটা হবে, কখন চিকন হবে। কিন্তু আপনারা এখান থেকে বুঝে যান যে 7টি হরফ হচ্ছে মোটা হরফ আর 1টি হরফ হচ্ছে ক্ষেত্রবিশেষ মোটা। এই সব মিলেই হচ্ছে 8টি হরফ। তাহলে আপনাদের এখানে একটা প্রশ্ন আসে যে এখানে কেন আমরা র হরফটাকে মোটা হরফ হিসেবেই ধরতেছি, অর্থাৎ 8টি কেন বলতেছি, 8 সংখ্যাটা কেন বলতেছি যে মোটা হরফ? এই জন্য বলতেছি, র হরফটি যখন হরফ হিসেবে ব্যবহৃত হয় তখন এটাকে মোটা হরফ হিসেবেই ধরা হয়। এখন যেহেতু আমরা হরফ সম্পর্কে আলোচনা করতেছি, এই জন্য আমরা এই র হরফটাকে মোটা হরফ হিসেবেই গণ্য করতেছি, অর্থাৎ মোটা হরফের সংখ্যা হচ্ছে 8। 1 নম্বর হচ্ছে খ, 2 নম্বর হচ্ছে র, 3 সদ, 4 বদ,
5 ত, 6 ল, 7 ঐন, 8 কফ। তাহলে এই 8টি হরফ আপনারা মনে রাখবেন এবং এই সম্বলিত অর্থাৎ মোটা হরফগুলোর বিষয়ে আমি আপনাদেরকে আগামীকাল একটা পিডিএফ দিয়ে দিব। ওইটা আপনারা আপনাদের ফোনে নামিয়ে নেবেন, তাহলে আপনারা সবসময় মনে থাকবে যে মোটা হরফগুলো কোন কোন হরফগুলো মোটা হরফ। আচ্ছা, এখানে যেটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে আরবি হরফগুলো। তাহলে আরবি হরফের খ হরফ এটা মোটা হরফ। এরপরে হরফ ছিল দাল। দাল হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগবে, দাল। এখানে একটা জিনিস মনে রাখবেন যে তা, দাল এবং সামনে আসে ত, এই 3টি হরফের মাখরাজ এক। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগবে, তা, দাল, প, তা, দাল, প। দাল এটা চিকুন হরফ, দাল এটা শক্ত হরফ। দাল এটা চিকুন হরফ, দাল এটা শক্ত হরফ। এরপরে আসবে জাল। জাল হরফ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগবে। এখানেও এই মাখরাজ থেকে 3টা হরফ, সা, জাল, জ, সা, জাল, জ, এই 3টি হরফ। এরপরে হরফ হচ্ছে র। র র এটা মোটা হরফ। এরপরে হরফ হচ্ছে জা। জা এটা ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। আপনারা মনে রাখবেন যে 3টা হরফ এমন আছে যে 3টি হরফ ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। একটি হচ্ছে জা, সিন, সদ। জা, সিন, সদ, এই 3টি হরফ ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। তাহলে জা এটা চিকুন হরফ, জা এটা ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। এটা হইতেছে, এই 2টা হচ্ছে এই জা হরফের সিফাত। এরপরে হরফ হচ্ছে সিন। সিন এটাও চিকুন হরফ এবং এটাও ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। এরপরে হরফ হচ্ছে শিন। এখানে শিন, জিম আর ইয়া, শিন, জিম, ইয়া, এই 3টা হরফের মাখরাজ একরকম, একই মাখরাজ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগবে। আর শিন হরফের সিফাত হচ্ছে যে শিন হরফটার আওয়াজটা অনেক বড় হবে, অনেক বিকটভাবে আওয়াজ হবে এবং শাঁসা একটা শব্দ হবে। শিন, শিন এটা সিনের মতো হবে না। শিন এটা তালব্যস্য দিয়ে বলবেন, বাংলায় তালব্যস্যর উচ্চারণ করবেন, শিন, শিন। এই পর্যন্ত ছিল আমাদের গতকালের পড়া। আজকে আমরা স থেকে শুরু করব। আমাদের গতকালের পড়াটা আমরা এই জন্য বললাম যে এখানে সামনে যে হরফগুলো আসতেছে এই হরফগুলোর অনেক মাখরাজ, অনেক সিফাত আগের পড়ার সাথে সম্পর্কিত। অর্থাৎ এই নতুন হরফগুলো আমরা বললে আপনি আগের হরফগুলোর সাথে মিলালে এগুলোর সিফাত মাখরাজ আপনারা অনেকটা পেয়ে যাবেন। এই জন্য আমরা গতকালের পড়াটাও আপনাদেরকে আরেকবার বললাম। তো সদ এটা মোটা হরফ। এই সদ হরফের সিফাত আপনাদেরকে বলেছিলাম যে এটাও ঝিঝি পোকার মতো আওয়াজ হবে এবং সদ এটা মোটা হরফ। আচ্ছা, সদ এটাকে অনেকে সোয়াদ বলেন, সোয়াদ, দোয়াদ, এগুলো কিন্তু ভুল উচ্চারণ। হরফটা সোয়াদ বা দোয়াদ হবে না, হরফ হবে সদ, দদ। এখানে আমি বাংলাতে উচ্চারণটা অনেকটাই লিখে দিয়েছি, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যেখানে সোয়াদ বলতে আকার দেওয়া হয়নি, দোয়াত এগুলোতে আকার ব্যবহার করানো হয়নি, আকার ছাড়া পড়বেন সদ, বদ। এখানে বদ হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগবে। বদ হরফটি, বদ হরফের মাখরাজ বলতেছি জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগবে, বদ। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যেই মারি অর্থাৎ যে চোয়াল আছে, ডান পাশেও এক চোয়াল আছে, বাম পাশেও এক চোয়াল আছে। এই দদ হরফটা যদি আপনারা বাম চোয়াল থেকে উচ্চারণ করেন, অর্থাৎ বাম যে মারি আছে, বাম উপরের দাঁতের মারি, এই উপরের দাঁতের মারিটা যদি বাম পাশ থেকে আপনি উচ্চারণ করেন তাহলে আপনার উচ্চারণটা খুব সুন্দর হবে এবং খুব ইজিভাবে আপনি উচ্চারণ করতে পারবেন।
এই জন্য সবাই চেষ্টা করবেন বদ এটা বাম পাশ থেকে উচ্চারণ করার জন্য। জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে বদ হরফ উচ্চারিত হয়। তাহলে দদ হরফের মাখরাজ আমরা জানলাম। সিফাত হচ্ছে দদ, এটা মোটা হরফ, আপনাদেরকে আগেই বলেছি দদ এটা মোটা হরফ। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে ত। এটাকে অনেকে তোয়া জোয়া বলে, অর্থাৎ আগের হরফগুলোর মতোই সোয়া, দোয়া, তোয়া, জোয়া এগুলো সব ভুল উচ্চারণ। এরকমটা হবে না, বরং এখানে ত হরফটাকে আপনারা বলবেন ত, মোটা করে ত। মোটা আপনারা কীভাবে করবেন? মোটা আপনারা করবেন যে আওয়াজটা মোটা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়াজটাকে একটু উপরের দিকে ধাক্কা দিয়ে পড়বেন ত ত, তাহলে আপনি আওয়াজটাও মোটা হবে এবং বলার সময় একটু উপরের দিকে যদি ধাক্কা দিয়ে পড়েন তাহলে আপনি ত হরফটা সুন্দরভাবে বলতে পারবেন, এটা মোটা হবে ত। এখানে ত হরফের মাখরাজটা হচ্ছে আমরা এই যে তা, দাল, ত এই তিনটা হরফের মাখরাজ এক। তা, দাল, ত, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে তিনটি হরফ তা, দাল, ত, তা, দাল, ত। এই তিনটা হরফের মাখরাজ যদিও এক, কিন্তু সিফাত কিন্তু ভিন্ন। তা এবং দাল এই দুইটা ছিল চিকুন হরফ, আর ত এটা হচ্ছে মোটা হরফ। ত এটা হবে মোটা হরফ। এটা একটা সিফাত গেল যে তা এবং দাল চিকুন হরফ, ত মোটা হরফ। এই তিনটা হরফের আরেকটা সিফাত হচ্ছে এই তিনটা হরফ শক্ত হরফ। এই শক্ত হরফ হওয়ার ক্ষেত্রে আবার তিনটা এক। তা এটাও শক্ত হরফ, দাল এটাও শক্ত হরফ, ত এটাও শক্ত হরফ। তাহলে দেখেন এই হরফগুলোর পার্থক্য কিন্তু অনেক হইতেছে। মাখরাজ এক, কিন্তু সিফাত আমরা তিনটা হরফের মধ্যে দুইটা করে পাচ্ছি। কিন্তু তা এবং দাল এই দুইটা হইতেছে চিকুন আর ত হইতেছে মোটা। আরেকটা সিফাত এই তিনটা হরফই আবার শক্ত হরফ। এই জন্য আপনাদেরকে বলি যে এই যে আমরা পার্থক্যগুলো পড়তেছি, যে মোটা হরফ হচ্ছে কোনগুলো, শক্ত হরফ কোনগুলো পড়তেছি, এগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন। তাহলে আমরা এখানে ত হরফ পাইলাম, এটা মোটা হরফ ত। এরপরে হরফ হচ্ছে জ, এটাও মোটা হরফ জ। জ এটার মাখরাজ জাল এবং সা, এই তিনটা হরফের মাখরাজ এক। সা, জাল, জ। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের অগ্রের সাথে লাগবে। জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের আগার সাথে বা অগ্রভাগের সাথে লেগে তিনটি হরফ সা, জাল, জ। আপনারা নিজে নিজে একটু চেষ্টা করেন আমার মতো করে বলার জন্য। সা, জাল, জ, সা, জাল, জ, এভাবে আপনারা চেষ্টা করেন। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে আইন। আইন এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে। আমরা আইন হরফটার মাখরাজে পড়তেছি কণ্ঠনালীর মধ্যখান। এই কণ্ঠনালীর মধ্যখান থেকে আমরা আগে আরেকটা হরফ পেয়েছিলাম, সেটা হচ্ছে হা। অর্থাৎ হা এবং আইন এই দুইটা হরফের মাখরাজ এক। হা এবং আইন এই দুইটা হরফের মাখরাজ এক। সেটা হচ্ছে কি কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ গলার মাঝখান। এখান থেকে দুইটা হরফ উচ্চারিত হবে। এরপরে হরফ হচ্ছে গইন, গ, এটা মোটা হরফ। গইন এবং খ এই দুইটা হরফের মাখরাজ এক। গইন এবং খ, অর্থাৎ গলার একেবারে শেষ ভাগ, কণ্ঠনালীর একেবারে শেষ প্রান্ত। গইন, গ, গইন। এরপরে হরফ হচ্ছে ফা। ফা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার ফা হরফের মাখরাজ হচ্ছে সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগ বা দুই দাঁতের অগ্রভাগ নিচে যে ঠোঁটটি আছে নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, অর্থাৎ নিচের ঠোঁটের একেবারে মধ্যখান লাগবে। সামনের উপরে দুই দাঁতের অগ্রভাগ নিচের ঠোঁটের পেটের সাথে লেগে ফা হরফ উচ্চারিত হবে। ফা,
ফা, এটা হইতেছে এই ফা হরফের মাখরাজ। আর ফা হরফের সিফাত হচ্ছে যে ফা হরফটা আপনারা যখন বলবেন তখন বাতাস ছেড়ে দিয়ে পড়বেন। ফা, দেখেন আমার বাতাস বের হচ্ছে, শব্দটা আপনারা পাচ্ছেন, ফা ফা, এভাবে। এরপরে হরফ হচ্ছে কফ। কফ হরফের এটার মাখরাজ হচ্ছে জিব্বার গোড়া উপরের তালুর সাথে লাগবে। কফ হরফের মাখরাজ জিব্বার গোড়া উপরের তালুর সাথে লেগে কফ হরফ। এবং কফ হরফের সিফাত হচ্ছে কফ এটা মোটা হরফ, কফ এটা শক্ত হরফ। এটা মোটা করেও পড়তে হবে এবং শক্ত করে, অর্থাৎ আওয়াজটাকে একটু জোর দিয়ে সুন্দরভাবে পড়তে হবে, যাতে করে আওয়াজটা খুব জোরালো হয়। কফ কফ, এইভাবে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে কাফ। কাফ এটার মাখরাজ হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বেড়ে, অর্থাৎ জিব্বার গোড়া থেকে একটু উপরের দিকে এসে উপরের তালুর সাথে লাগবে। এটা কফের মতো একেবারে গোড়ার সাথে লাগবে না, বরং গোড়া থেকে একটু উপরের দিকে এসে উপরের তালুর সাথে লাগবে, কাফ। এবং কাফ হরফ এটা চিকুন হরফ এবং কাফ এটা শক্ত হরফ। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে লাম। লাম হরফটা একেবারে ইজি একটি শব্দ হরফ। লাম হরফের মাখরাজ হচ্ছে জিব্বার অগ্রভাগ সামনের উপরের তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, লাম। এটা আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, এটা তো তেমন একটা কঠিন হরফ না, লাম। কিন্তু লাম হরফটাকে একটু নরম করে পড়বেন, লাম এটা কোনো শক্ত হরফ না। এরপরে হরফ হচ্ছে মিম। মিম মিম হরফটার মাখরাজ হচ্ছে দুই ঠোঁট থেকে মিম হরফ উচ্চারিত হবে। মূলত দুই ঠোঁট থেকে তিনটা হরফ উচ্চারিত হয়, একটি হচ্ছে বা, আরেকটি হচ্ছে মিম, আরেকটি হচ্ছে ওয়াও। বা, মিম, ওয়াও। এখানে আমরা বা হরফটা যে মাখরাজ পড়েছিলাম যে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা হরফ উচ্চারিত হয়, আর মিম হরফটা উচ্চারিত হবে দুই ঠোঁটের শুকনা অংশ থেকে। তাহলে ভিজা অংশ কোনটা? ভিজা অংশ হচ্ছে আমরা যখন দুই ঠোঁটটাকে একটাকে অপরটার সাথে মিলিয়ে ফেলি, তখন দুই ঠোঁটের স্বাভাবিকভাবে যখন মিলাই তখন দেখবেন যে দুই ঠোঁটের ভিজা অংশটা কিন্তু পরস্পর মিলতেছে। ঠিক আছে, দুই ঠোঁটের ভিজা অংশ পরস্পর মিলতেছে যখন স্বাভাবিকভাবে মিলাবেন। আর মিম হরফটা উচ্চারিত হবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, অর্থাৎ দুই ঠোঁটকে একটু ভিতরের দিকে নিয়ে দুই ঠোঁটের বাহিরে যে অংশটা, অর্থাৎ ভিজা অংশের পরে যে অংশটা আসবে যেটা শুকনা থাকবে, ওই অংশ থেকে মিম হরফটা উচ্চারিত হবে। তাহলে বা হরফ দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হবে, আর মিম হরফ এটা দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে, মিম মিম। এরপর হরফ হতেছে নুন। নুন হরফ জিব্বার অগ্রভাগ উপরের তালুর সাথে লাগবে, জিব্বার অগ্রভাগ উপরের তালুর সাথে লেগে নুন হরফ উচ্চারিত হয়, এটাও খুব সহজ একটি হরফ। পরের হরফ হচ্ছে ওয়াও। ওয়াও হরফের উচ্চারণটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়াও এটাও দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। আমরা দুই ঠোঁট থেকে তিনটা হরফ উচ্চারিত হয় পড়তেছি, একটা হচ্ছে বা, আরেকটা হচ্ছে মিম, আর এখন পড়তেছি ওয়াও। তো ওয়াও হরফটা আমরা কীভাবে পড়বো? ওয়াও হরফটা দুই ঠোঁট প্রথমে গোল করবেন, দুই ঠোঁট প্রথমে গোল হবে। দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে, ওই শূন্য জায়গা থেকে যে আওয়াজটা বের হবে সেটাই হবে ওয়াও। দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা আসবে, ওই শূন্য জায়গা থেকে যে সাউন্ড বা শব্দটা বের হবে সেটাই হচ্ছে ওয়াও। কখনো এটা মনে করবেন না যে ওয়াও হরফটা মুখ থেকে উচ্চারিত হয়, বরং ওয়াও হরফ দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে, ওই শূন্য জায়গা থেকে যে সাউন্ড বের হবে সেটাই হচ্ছে ওয়াও ওয়াও। এরপরে হরফ হচ্ছে হা। হা এবং জিমের মতো হা, এই দুইটা হায়ের পার্থক্য আমি আগেই বলেছিলাম, এই জন্য এখন আর এই পার্থক্যটা আপনাদেরকে বলতেছি না। হা এটা বাতাস একেবারে ছেড়ে দিয়ে পড়বেন, হা। এবং এগুলো প্রত্যেকটাতে কিন্তু টান আছে, যদিও আমি টানগুলো বলতেছি না, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন। যেমন কফ, এখানে 3 আলিফ টানতে হবে, কাফ এটাও 3 আলিফ টানতে হবে, লাম, মিম, নুন
এগুলো প্রত্যেকটাতে 3 আলিফ করে টানতে হবে। ওয়াও, ওয়াও হরফটাকে একটু সময় নিয়ে বলবেন, ওয়াও। এরপরে হা 1 আলিফ, কিন্তু হামসা, এটা এই হরফটা কিন্তু কোনো টান হবে না, হামসা হরফে কোনো টান হবে না, বরং হামসা হরফটাকে একটু দ্রুতই পড়তে হবে। আর হামসা এটা শক্ত হরফ, এটাকে আপনারা একটু জোর দিয়ে শক্ত করে বলবেন, হামসা। এরপরে আসছে ইয়া, ইয়া হরফ, এটার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান, ওপরের তালুর সাথে লাগবে। তাহলে আজকে আমরা সদ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো পড়লাম। মূলত আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলোই পড়লাম এবং প্রত্যেকটা হরফের সিফাত সহ মাখরাজ আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যেভাবে আপনাদেরকে হরফগুলো বললাম, আপনারা চেষ্টা করবেন বাসায় এই পড়াগুলো এইভাবেই পড়ার জন্য। এবং পুরুষ যারা আছেন, আগামীকাল আপনাদের 9:30 থেকে ক্লাস শুরু হবে, ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত হয়ে পড়াগুলো শোনাবেন। আর যারা এখানে মহিলারা আছেন, আপনারা আপনাদেরকে যে 3টা গ্রুপে ভাগ করে দিয়েছি, অবশ্যই ওই 3 গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে আপনি পড়াগুলো শোনাবেন। আর যারা কায়দাটা এখনও সংগ্রহ করেন নাই, অবশ্যই কায়দাটা নিয়ে নেবেন। এখন আজকে যে পড়াগুলো বললাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতেছেন না যে হুজুর এই হরফটা আমি বুঝি নাই, আরেকবার বললে ভালো হবে, এরকম কোনো একটা হরফ আছে? থাকলে বলতে পারেন। অথবা এটা হতে পারে যে হুজুর আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হরফগুলো আপনার কাছে বলতে চাই, শোনাতে চাই, এখন আপনি একটু দেখেন হয় কি না। আসসালামু আলাইকুম হুজুর, আমি কি শোনাবো হুজুর? হ্যাঁ জি, শুরু করেন। জি, আলমগীর হোসেন। জি, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। ও আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন। আচ্ছা ঠিক আছে, জি শুরু করেন। আলিফ, বা, এখানে কিন্তু আলিফ তা, হরফটা বলার সময় বাতাসটা বের হবে আলিফ, এবং ফয়ের উচ্চারণ আলিফ, আলিফ। আলিফ, জি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাল্লাহ। হ্যাঁ জি, আর কেউ আছেন পড়া শোনাবেন, বলবেন? স্যার আমি শোনাবো। হ্যাঁ জি, শুরু করেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, দাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, ত, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাল্লাহ। জি, আর কেউ বলবেন? আরেকজন বলেন। আরেকজন বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যে পড়াটা আপনাদেরকে পড়ালাম, এটা ইনশাল্লাহ সবাই ভালো করে পড়বেন, বাসায় অবশ্যই পড়বেন। আর ক্লাসগুলো কেউ মিস দিবেন না, চাই সেটা সবকের ক্লাস হোক অথবা আপনি পড়া শোনানোর ক্লাস হোক, যে ক্লাসটাই হোক ক্লাসগুলো মিস করবেন না। অবশ্যই ক্লাসে জয়েন হয়ে পড়াগুলো ইনশাল্লাহ আপনারা শোনাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ এই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখে দেখে আপনারা শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম